হুম। আপনারা দেখছেন দ্য নূপুর চৌধুরী শো এবং আমার সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, সৈয়দ মাহমুদুল্লাহ এবং হাসান ফেরদৌস। আমরা কথা বলছিলাম ইরান এবং ইসরায়েলের সংঘাতের বিষয়টি, এবং হাসান ফেরদৌস এবং সৈয়দ মাহমুদুল্লাহ আমার অনেক দর্শক বাংলাদেশের, তারা সবসময় অনুরোধ করেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, যেটি আমি একটু সবসময় আমেরিকার রাজনীতি নিয়ে আলোচনা করতে, যেহেতু আমরা আমেরিকায় থাকি, আমরা বেশি পছন্দ করি। তারপরে বাংলাদেশের রাজনীতি নিয়ে সবসময় তারা চান যে এখান থেকেও একটি বিশ্লেষণ আমরা যেন উপহার দিই। সেই প্রেক্ষাপটে এই পর্যায়ে আমরা একটু বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের পর আপনাদের এই প্রথম আমি পেয়েছি দুজনকেই, যদিও গত সপ্তাহে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এই বিষয়টি নিয়ে, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি না এপ্রিল, এবং তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, সবকিছু মিলিয়েই একটু আপনাদের মতামতটি আমি একটু জেনে নিতে চাই। শুরুতে হাসান ফেরদৌসা, আপনার কাছে, আপনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পেলেন লন্ডন সফর থেকে? তবে তার আগে তোমার আগের প্রশ্নটা একটু জবাব দেই। তুমি জি জি মিডিয়ার এই ব্যবহারটা কেন, জি মিডিয়া এই গল্প খেতে বসেছে কেন? তুমি কি দেখো আমাদের আওয়ামী বন্ধুদের গল্পগুলি পড়ো? তোমার অনুষ্ঠানে আমি দেখেছি এক আওয়ামী বন্ধু লন্ডন থেকে এসছেন, আগামীকালই আপা চলে আসবেন ভারত থেকে। এই গল্প তো রোজই শুনছি আমরা। এ হচ্ছে আমাদের স্বপ্ন, বাস্তব নয়। আমরা স্বপ্নে তো মিঠাই খাই, স্বপ্নে যখন খাবোই, বড়টাই খাই, তো বড়টাই তারা খাচ্ছে। এ হচ্ছে পরাজিত শত্রুদের, পরাজিত শক্তির স্বপ্নে মিঠাই খাওয়া। যখন 2003 সালে যখন আক্রমণ হয় ইরাক, তখন তুমি তো মনে থাকার তোমার কথা না নিশ্চয়ই, সেম মিডিয়া কভারেজ, ইরাক নিশ্চিহ্ন করে দিচ্ছে আমেরিকা, ফাতা ফাতা করে দিচ্ছে আমেরিকাকে। ইরাকই ফাতা ফাতা হয়েছে। এটা আমাদের স্বপ্নের বিবরণ। আমরা চাই আমেরিকা ফাতা ফাতা হোক, কিন্তু হয় না। আমরা চাই মামদানি জিতুক, কিন্তু নাও জিততে পারে। এনিওয়ে, এখন তোমার প্রশ্ন, ইউনূস কি পেলেন? ইউনূস যা যা চেয়েছেন সবকিছু নিয়ে ঘরে ফিরেছেন, এবং আমরাও কম বেশি যা প্রয়োজন ছিল সেই মুহূর্তে পেয়েছি। আমরা একটা খুব কঠিন সময় পৌঁছে গেছিলাম। একদিকে সামরিক বাহিনীর হুমকি, ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য থেকে মনে হচ্ছিল তিনি আগামীকালই ক্ষমতা নিয়ে নেবেন। ধমক দিচ্ছেন তিনি ইউনূসকে, জানুয়ারির 1 তারিখে আমার সরকার চাই, ডিসেম্বর মধ্যে নির্বাচন হতে হবে, যেন অ্যাজ ইফ উনি প্রেসিডেন্ট, উনি চিফ অ্যাডভাইজারের ওপরে একজন প্রেসিডেন্ট বোধ করি তিনি, কমপ্লিটলি আনওয়ান্টেড। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরে বিএনপি একাট্টা, নির্বাচন দিতেই হবে ডিসেম্বরের মধ্যে, তা নাহলে আমরা আগামীকাল থেকে সংগ্রাম শুরু করব। ল অ্যান্ড অর্ডারের ক্রমাবনতি, অর্থনৈতিক মন্দাবস্থা, সব মিলে খুব নাজুক একটা অবস্থা ছিলাম আমরা। তারপরে প্রতিবেশী ভারত তো আছেই। ভারত বসে আছে কবে তারা টুক করে আপাকে এদেশে পাঠাবে, এই স্বপ্ন দেখছে তোমার সেই লন্ডনের বন্ধুর মতোই। বাস্তবতা কি? ইউনূস সাহেব ডিপ্লোম্যাট নন, ভালো শাসকও নন তিনি। কেমন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, খুব সম্মানিত মানুষ তিনি, কিন্তু এই কাজটা করা তার না। হি ইজ নট রিয়েলি ফিট ফর দিস জব, একদম না। খুব একটা অযোগ্য, অদক্ষ, অকর্মণ্য একটা প্রশাসন তিনি গঠন করেছেন, বন্ধু বান্ধবদের নিয়ে, এনজিওদের নিয়ে, চট্টগ্রামের লোকদের নিয়ে, নিজের বাড়ির ডাক্তারকে দিয়ে। এটা দিয়ে ডেলিভারি পসিবল না। তার চেয়ে বড় কথা, তিনি আমার বিবেচনায় দেখতে পাচ্ছেন যে তাকে একদল লোক তাকে জিম্মি করে রেখেছে, ছাত্ররা প্লাস আরো অনেকে তাকে তিনি কিছু করতে পারছেন না। তিনি এদের হাতে আটকা পড়ে যাচ্ছেন, এবং ক্রমান্বয়ে তিনি, আমরা দেখতে পাচ্ছি, একদিকে এনসিপি, অন্যদিকে জামাতের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। লন্ডনে কি ঘটলো? এই যে তার হাতে হাত করাটা সরিয়ে নেওয়া হলো কিভাবে? তাকে তারেক সাহেব একটা প্রমিস করেছেন। তারেক সাহেব আমাদের বাংলাদেশ আগামী সরকারের প্রধান। এটা যে কোনো লোকই তোমাকে বলবে, যদি আগামীকাল নির্বাচন হয়, নির্বাচনে বিএনপি একা হোক অথবা কোয়ালিশন হোক ক্ষমতা গঠন করবে। কোয়াইট লাইকলি তারেক সাহেব হয়তো আমাদের পরবর্তী প্রাইম মিনিস্টার। তিনি কি বলেছেন? একান্ত বৈঠক শুনতে পাচ্ছি, ইউনূসকে বলেছেন, আমি আপনাকে চাই, আমি আপনাকে পাশে চাই। মুখে বলেননি যে আমি তোমাকে চাই অ্যাজ মাই প্রেসিডেন্ট, কিন্তু ভাবখানা হচ্ছে যে আমি আপনার ব্লেসিং চাই, আই নিড ইউ। এবং আমার ধারণা ইউনূস সাহেব নিম রাজি হলেও সম্মতি জানিয়েছেন, ঠিক আছে তোমার পাশে আমি আছি। ফলটা কি দাঁড়ালো? ফলটা
তিনি নিজে জিম্মি অবস্থা থেকে মুক্ত হলেন। এবং আমরা যে ভয় পাচ্ছিলাম আগামীকালই অভ্যুত্থান হতে যাচ্ছে, আগামীকাল দেশের মধ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বিএনপির হরতালের কারণে, তাতে কোনো ভাব ছিল না। এখন সকল ফোকাস হবে আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি দেখবে নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাবে, সেটা 12 তারিখই হোক ফেব্রুয়ারি, অথবা 26 তারিখই হোক, কোয়াইট লাইকলি 12 তারিখ খবর শুনতে পাচ্ছি আমরা। সকল মনোযোগ এখন হবে নির্বাচনের দিকে। এবং নির্বাচনটা হবে মূলত 3টি দলের মধ্যে, আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ এর মধ্যে আর লিগালাইজ হচ্ছে না, ফলে নির্বাচনটা বিএনপি ভার্সেস জামাত অ্যান্ড এনসিপি, এই দুটো বড় কোয়ালিশন। জামাত, বিএনপি একটা জাতীয় সরকারের কথা বলছে অনেককে নিয়ে, 14 দল 18 দলের কথা বলছে, অন্যদিকে জামাত এবং এনসিপি একটা কাতার গঠন করছে। এই দুটোর মধ্যে হবে লড়াই। আমার ধারণা যে খুব শিগগিরই গেছে, খুব শিগগিরই তারিখ ঘোষণা হবে এবং দেশের চরিত্রটাই পুরো বদলে যাবে। নির্বাচনমুখী হব আমরা। আমার ধারণা যে আমরা বড় সংকট থেকে পেরিয়ে আমি খুব আমি এক্ষেত্রে সৈয়দ মাহমুদুল্লাহ একটু জানতে চাই যে বিভিন্ন বিশ্লেষণ আছে এই বৈঠকটি নিয়ে, এবং তারেক রহমানের সাথে যে বৈঠকটি অনেকটা বলা হচ্ছে যে ভাগ বটরার বৈঠক হয়েছে, কারণ আমরা জানি এনসিপি একটি নতুন দল এবং জামাতে ইসলামেরও যে কত পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে সেটি নিয়ে অনেকের অনেক সন্দেহ আছে, কারণ জামাতে ইসলামের অনেক হিডেন ভোট আছে যেটি আমরা অনেক সময় পরিসংখ্যানে নিয়ে আসি না। সেক্ষেত্রে তারেক রহমানের সাথে এক ধরনের বোঝাপড়া, যেটি আমি যদি বলি এর আগে আওয়ামী লীগ সরকার যেটি করেছিল জাতীয় পার্টির সাথে বোঝাপড়ার মাধ্যমে কার কতটি আসন, সেটি যেহেতু লন্ডন বৈঠকে অনেকেই দাবি করছেন সফল হয়েছে সেই ভাগবটরের জায়গাটি, সে কারণেই নির্বাচন দেওয়া হচ্ছে, সব পক্ষই খুশি, এনসিপি কিংবা জামাত। তো সেই প্রেক্ষাপটে আপনার কি কোনো মন্তব্য আছে? আমি এগুলো বিভিন্ন বিশ্লেষণ বলছি, কারণ এক একজনে এক এক ভাবে বিশ্লেষণ করছে এই বৈঠকটিকে কেন্দ্র করে এবং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। তো সেই প্রেক্ষাপটে সৈয়দ মাহমুদুল্লাহ আপনার একদম ব্যক্তিগত বিশ্লেষণটি কি এই ক্ষেত্রে? একটা যেমন হাসান সাহেব বললেন, একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে তারেক জিয়ার সাথে, এবং সেটা উনি এপ্রিলের কথা বলেছিলেন, তারেক জিয়ার দল বিএনপি খুব জোরে সোরে প্রসাদ দিচ্ছিল ডিসেম্বরের মধ্যে হতে হবে। সেটা মাঝামাঝি একটা রফা হয়েছে, সেটা হলো রমজানের আগে ফেব্রুয়ারি মাসে বলা হয়েছে সম্ভব হলে, কিন্তু আমার মনে হয় ওইটাই তারা স্টিক করবে। বিএনপির প্রেশার অব্যাহত থাকবে ওই ওই ফেব্রুয়ারিতে করার জন্য, রমজানের আগে, এবং ইউনিট সরকার সেটা সম্ভবত ডেলিভারি করবে। তা যদি না হয়, জামাত এবং এনসিপির বা অন্যান্য কারো চাপের কারণে তিনি যদি সেটার থেকে সরে যান, তাহলে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এ চিড় ধরবে, ফাটল ধরবে। ইতিমধ্যে অন্যান্য নতুন হিসাব নিকাশও হতে পারে। লন্ডন বৈঠকে আরেকটা যেটা হয়েছে, যেটা হাসান সাহেব ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্টলি কথাবার্তা না হলেও ইনডাইরেক্টলি, মানে আগামী সরকার যেটা হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন ধরে নিচ্ছেন তারা, বিএনপি, এবং তিনি প্রধানমন্ত্রী হলে, সেই দল উইন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং সেই প্রধানমন্ত্রীত্বের আমলে ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। এই ধারণাতে ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে বিদেশিরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র খুশি হবে, এবং যুক্তরাষ্ট্রের সাথে যে তারেক জিয়ার কথাবার্তা হচ্ছে না, যে ডেফিনেটলি যেমন বাংলাদেশের ফিউচার একজন লিডার, তার সাথে নিশ্চয়ই অন্যান্য যে পসিবল শক্তিগুলো, দেশগুলো, তাদের নিশ্চয়ই যোগাযোগ হচ্ছে। এমনকি ভারতেরও যে যোগাযোগ হচ্ছে না, সেটা সম্ভবত ভারতেরও যোগাযোগ হচ্ছে। যাই হোক, তো এগুলো হচ্ছে। এবং আরেকটা কথা, আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি লন্ডনে তারেক জিয়ার সাথে যে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের, সেটাতে উপস্থিত ছিলেন। তিনি সম্ভবত গতকাল বলেছেন যে তারেক জিয়া শীঘ্রই দেশে ফিরছেন। তো তারেক জিয়া এতদিন কেন ফেরেননি? তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, কঠিন মামলাগুলো আগেই তুলে দেওয়া হয়েছিল, এবং মামলা থাকলেও তিনি আসার পরে তাকে অ্যারেস্ট করতো, এটা কেউ বিশ্বাস করবে না। তিনি হয়তো আদালতে যে জামিন দিতে হতো, বলে অন্য কি সব কারণে আসেননি। যাই হোক, এখন সমঝোতা হয়ে গেছে, এখন তিনি আসবেন, এইটা ধারণা করা যায়। আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে এই যে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে একটা কথা বললেন, জামাতের ভোটের কথা, বা জামাতের ভোট সম্পর্কে যেটা হিসাব করা হয়েছে ইতিপূর্বে আমাদের দেশে, সেটা জেনারেলি করা হয়েছে যে কটা আসনে তারা কতগুলো ভোট প্রার্থী হয়েছিল, কতগুলো ভোট পেয়েছে, তার ভিত্তিতে সারা দেশের একটা রাফ হিসাব করা হয়েছে। জামাতের ভোট তো বিএনপির বাক্সে পড়েছে, জাতীয় পার্টির বাক্সে পড়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে পড়েছে, ফলে সেগুলো তো কেউ হিসাব করেনি একটি। এখন ফলে জামাতের ভোট বেড়েছে। আগে একসময় জামাত কলেজ ভিত্তিক ইউনিভার্সিটি ভিত্তিক দল ছিল পাকিস্তান আমলে, এবং এমনকি বাংলাদেশের প্রথম আমলে কয়েক বছর পর্যন্ত। ক্রমান্বয়ে তারা মাদ্রাসাকেও আত্মস্থ করে নিয়েছে। ফলে এখন ইসলামিস্ট বলে যেটা সার্কেল, আগে নেজাম ইসলামী ছিল, এখন হেফাজত আছে, হেফাজতের ভোট খুবই লিমিটেড, খুব সমর্থন লিমিটেড। অন্যান্য ছোটখাটো ইসলামিক দল আছে। এখন সবচেয়ে বড় ভোট ব্যাংক সম্ভবত ইসলামিস্টদের ভিতরে যেটা ধারণা করা হয় সেটা হচ্ছে জামাতের, এক। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের মানে জনসাধারণের পাবলিকের ভিতরে আপনার ইসলামিস্টরা অনেক বেড়ে গেছে, এটা আগে ছিল না। মানে এই 15 বছর আগে শেখ হাসিনা ক্ষমতার আসার আগে বাংলাদেশে ধরা যাক যদি 15,000 মাদ্রাসা থেকে থাকে, তিনি যে কটা মাদ্রাসা করুন সেটা বাদই দিলাম, এখন বাংলাদেশের কমপক্ষে তার 3 গুণ মাদ্রাসা হয়েছে, 45,000, 50,000, সম্ভবত 1 লক্ষ মাদ্রাসা। এবং মাদ্রাসার শিক্ষার্থীরা বেশিরভাগ, এরা কেউ সেকুলারিস্ট কোনো পার্টিকে ভোট দেবে, এমনকি বিএনপিকে এদের অল্প সংখ্যক লোক হয়তো ভোট দিতে পারে, এদের বেশিরভাগ লোক জামাতকে দেবে। এবং যেহেতু অনেক শিবিরপন্থীরা এই নাগরিক পার্টি গঠন করেছে, অনেকে ভিতরে ভিতরে এটা জামাতেরই একটা বি টিম বলে মনে করা হয়, যদিও তাদের ভিতরে জামাতি না এরকম কিছু লোক আছেন, ফলে অনেকে তাদের পক্ষে ভোট দিতে পারে। এটি একটি দৃশ্য। আরেকটা ক্যালকুলেশনের কথা বলি, আমার কয়েকদিন আগে অন্য একটা টেলিভিশন প্রোগ্রামে একজন আলোচক উল্লেখ করেছেন এবং আমার কাছে সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য মনে হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে ইউথরা, এবারে টোটাল ভোটার মধ্যে তরুণরা অনেক বেশি হবে। আমাদের গ্রামে ফ্লাড হয়েছিল, তো তখন গ্রামের লোকজন আমার সাথে যোগাযোগ করেছিল, আমি তাদের সাথে যোগাযোগ করি, এবং যারা আমার সাথে যোগাযোগ করে তারা একটা ফাউন্ডেশন করেছে। তাদের কথা বলি, তারা সব ইউনিভার্সিটি এডুকেটেড, ব্যবসা বাণিজ্য ইত্যাদি তরুণ। তারা ইসলামিক ল্যাঙ্গুয়েজে গ্রিট করে, ইসলামিক ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, তারা তাবলিগ মাহফিল করে, তালিম মাহফিল করে, ইত্যাদি করে, ওয়াজ মাহফিল করতেছে। এবং এখন যেহেতু আমার সাথে একটা যোগাযোগ হয়েছে, আমার কাছে সব এগুলো ডেইলি 2-4টা করে আসছেই। তো ফলে আমাদের দেশে যে পাবলিকের ভিতরে এই ইসলামিস্ট টাইপের ব্যাপারটা খুব বেশি, ইসলামিস্ট মানে ইসলামের ধর্মের যে আদর্শগুলো, মূল আদর্শ, ন্যায় বিচার, গরিবের প্রতি অত্যাচার না করা, দারিদ্র দূরীকরণ করা, পণ প্রথা বাতিল না হলে আমি বিয়ে পড়াবো না, এই সমস্ত করা, এগুলো না। সামাজিক উন্নয়ন ওই সমস্ত না। এটা হচ্ছে যে ওই মানে একটা রাইচুয়ালিস্টিক দিক, আর একটা এই তথাকথিত কথ্য দিক, ভাষার দিক, সেন্টিমেন্টের দিক। যেমন ইরান জয়লাভ করুক, টেরও পায় না ইরান শিয়া, আমি শিয়া শিয়া আপনি আমি বলছি, তো হঠাৎ করে ইরানের বিরুদ্ধে চলে যেতে পারে। যাই হোক, এই এই জনমতের ভিতরে অনেকে হয়তো সম্ভবত এই ইয়েদেরকে জামাত এবং নাগরিক পার্টিওয়ালাদেরকে ভোট দিতে পারে। নাগরিক পার্টি এরা বেশ কিছু দুর্নাম করে ফেলেছে, বাড়াবাড়ি করেছে, অনেক দুর্নাম, এই যে দুর্নীতি করেছে, প্রকাশ্যে এসে যাচ্ছে। সেই কারণে এদের পপুলারিটি প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। কিন্তু জামাত এবং এরা মিলে যে 50%-এর বেশি থ্রেশহোল্ড হয়তো ক্রসও করতে পারে, সেক্ষেত্রে এদের উপরে নির্ভরশীল হয়ে তারেক জিয়াকে ক্ষমতা নিতে হবে, প্রধানমন্ত্রীত্ব নিতে হবে, এক। 2 নম্বর, আমি আরেক কয়েকটা নিউজ পেপারে বাংলাদেশের অ্যানালিসিসে দেখেছি, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে মানে অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে, সিকিউরিটি ফোর্সেস গুলোতে, একাডেমিয়াতে, বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসে গেছে অনেক জায়গায়, কিন্তু জামাতের লোক বেশি বসে গেছে। ফলে যদি বিএনপি সরকারও গঠন করে, এদের উপর নির্ভরশীল হয়ে মানে সরকার গঠন করতে হবে, এবং মানে সেটা আরেকটা নতুন বাস্তবতা তৈরি হবে। আমার এই মানে ধারণা বললাম আর কি। পরবর্তী প্রধানমন্ত্রী কিংবা পরবর্তী সরকার গঠনে কোন দলের ভূমিকা কতটুকু, সেই বিশ্লেষণটি খুব সুন্দর করে করেছেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আজকে দীর্ঘ করব না বাংলাদেশের, কিন্তু আমি উপসংহার একটু নিতে চাই। হাসান ফেরদৌস, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে উপসংহার নিব আপনাদের দুজনের কাছ থেকে, অন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ নিয়ে উপসংহারে বাংলাদেশের ভবিষ্যৎ, নির্বাচন সবকিছু মিলেই আপনার শেষ মন্তব্যটি আজকের মতো কি হবে? আমার মনে আছে প্রায় 30 বছর আগে আমার ঘরে এক আড্ডাতে
মাহমুদুল্লাহ ভাই, আড্ডা হচ্ছিল আমাদের গফর ভাইয়ের সাথে, আব্দুল্লাহ আবু সাইদ সাহেবের সাথে, মাহমুদুল্লাহ ভাই সেখানে ছিলেন, অনেকে মেলা ছিল। আমরা ওনার কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে বাংলাদেশ প্রতিদিন একটু একটু করে এগুচ্ছে। তার কথা, বাংলাদেশ প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগুচ্ছে। কথাটা আমার খুব মনে ধরেছিল এবং আমি খুব ফার্মলি বিশ্বাস করি আমরা পিছু হাঁটি, আমাদের সেটব্যাকস হয়, কিন্তু আসলে আমরা আগাই। যেমন ধরা যাক 15 বছরের একটা জগদ্দল পাথর আমাদের বুক বসেছিল, নির্বাচন হয়নি, অথচ সরকার। পরপর 3টা নির্বাচন দেখলাম আমরা, এই আমি তুমি নির্বাচন, সরকারে বসে আছে ভারতের সমর্থনে। সেই জগদ্দল পাথরের মতো শক্তিকে আমরা সরালাম কার শক্তিতে? তারুণ্যের শক্তিতে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তনটা এনেছে কারা? এই তরুণরা। এটা একটা কথা। মদন ভাই একটা ইঙ্গিত করেছেন, আমি সেটাকে একটু বুঝিয়ে বলি। আমি আমার মতো করে, বাংলাদেশে গত 50 বছরে একটা সিগনিফিকেন্ট পলিটিক্যাল অ্যান্ড কালচারাল পরিবর্তন এসছে। আমাদের মনোজাগতিক পরিবর্তন ঘটছে। আমরা অনেক বেশি ধর্মবাদী হয়েছি, ইসলামপন্থী হয়েছি, জামাতপন্থী হয়নি, আমরা ধর্মমুখী হয়েছি। কারণটা একটা আছে, প্রধান কারণ হচ্ছে আমরা গত 50 বছরে নানা রকম এক্সপেরিমেন্ট করেছি। আমরা ডেমোক্রেসি করেছি, আমরা সমাজতন্ত্র করেছি, আমরা সামরিক বাহিনী এনেছি, আমরা কি না আনিনি, আমরা একটাও ফেল সাকসেস হয়নি, সবগুলো ফেল করেছে। বাকি থাকলো কি তাহলে? একটাই তো বাকি, ইসলাম। ইসলাম নির্ভর রাজনীতি। আমার ধারণা যে নতুন যে প্রজন্ম বাংলাদেশের রাজনীতিতে এখন কেন্দ্রে অবস্থান করছে, এরা ক্রমান্বয়ে এই ইসলাম নির্ভর হয়ে উঠেছে। আমি মাঝে মধ্যে বলি যে 14 সালে যারা হোলি আর্টিসান আক্রমণ করেছিল তারা কারা? মনে আছে নিশ্চয়ই, সব ইউনিভার্সিটি লেখাপড়া জানা ছেলে, ইংরেজি বলচাল করা, গিটার বাজানো ছেলে পেলে, নতুন প্রজন্মের ছেলেরা, যারা বিশ্বাস করে যে ধর্ম তাদেরকে মুক্তি এনে দেবে। ভয়ের কথা, আমি তো বিস্ময় আমার জন্য, আমি খুব একটা ধার্মিক মানুষ নই, আমার জন্য খুব ভয়ের কথা। এটা আমার দেশ নয়। কিন্তু আমার দেশ না হলে কি হবে? এটা অন্যের, বাকি যে 18 কোটি মানুষ, তার দেশ তো। এবং এই দেশে হলো যে এই যে পরিবর্তন ঘটলো দুই কারণে। এক হচ্ছে আমাদের প্রচলিত রাজনীতির ব্যর্থতা, যার জন্য প্রধান দায়ী হচ্ছে গত 15 বছরের স্বৈরশাসন। আর 2 নম্বর, এই গত 50 বছরে আমরা যে হারে বাংলাদেশে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছি। মন্ত্রণালয় একটু ইঙ্গিত করছেন, বলেছেন মাদ্রাসার বিস্তার ঘটেছে। কে ঘটালেন? কার হাত দিয়ে ঘটলো? আমাদের সবচাইতে সেকুলার শক্তি তাদের দিয়ে ঘটলো। আমাদের সর্বনাশটা করলো কারা? এই সেকুলার শক্তি। ফলে আমাদের একটা মেনে নিয়ে এগোতে হবে। আমাদের মানতেই হবে যে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, যে আমার পছন্দের নয়। অনেক কিছু আমার পছন্দের নয়, যেমন আমার পছন্দের নয় ইরানের হেরে যাওয়া, আমার পছন্দের নয় মামদানি হেরে যাওয়া, কিন্তু আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। আর হচ্ছে এই যে বাংলাদেশের নতুন প্রজন্ম অনেক বেশি ধর্মভিত্তিক, ধর্মমুখী হয়েছে, এটা একটা ব্যাপার। আর ভারত একটা বড় ফ্যাক্টর আমাদের রাজনীতিতে। ভারত গত 15-20 বছরের যে রাজনীতি ছিল ভারত কেন্দ্রিক। আমাদের সংস্কৃতি বলো, আমাদের অর্থনীতি বলো, রাজনীতি বলো, সবাই ভারত কেন্দ্রিক। এবং আমরা ক্রমান্বয়ে ভারত বিদ্বেষী হয়েছে। যত ভারত চেয়েছে আমাদের উপরে চাপিয়ে চেপে বসতে, তত আমরা প্রতিবাদ করেছি। এই দুটো ফ্যাক্টর এখন আমাদের রাজনীতিতে প্রধান নিয়ামক হয়েছে। প্রাইমারি এজেন্সি হচ্ছে এই দুটো শক্তি, একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির, অন্যটা ভারত বিরোধিতা। বাট আই স্টিল বিলিভ, আমি ফার্মলি মনে করি যে এই চক্রের ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশ এগোবে। বাংলাদেশ আগামী দিন একটা ভালো দিন। আমি 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 একটু অবাক হচ্ছি হাসান ফেরদৌস, কারণ আপনার কাছ থেকে আমি এই বিশ্লেষণটি সত্যি অবাক হচ্ছি। সে কারণে আমার একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করতেই হবে। ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশকে আপনি এগিয়ে যাওয়া বলছেন? আমি তা বলিনি। আমি বলছি যে বাংলাদেশ এগোবে। আমি বলছি না যে এটি শেষ কথা নয়, কিন্তু দিস ইজ অলওয়েজ এ ট্রানজিশনাল ফেজ। এটা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন ফেজ, যে ফেজে এই যে এক্সপেরিমেন্টটা করিনি আমরা, সেই এক্সপেরিমেন্টটা করা হবে। এটা একটা ব্যাপার। আর মাথায় রাখতে হবে যে নতুন নেতৃত্বে কারা আসছে, এটা বাস্তবতা আমাদের। আমি চাই আমার বন্ধুরা কমিউনিস্ট পার্টির লোকরা ক্ষমতায় আসুক। তারা তো আসবে না ক্ষমতায়। ক্ষমতা আসবে কারা? আমি বলছিলাম জামাত আসবে। জামাত কখনই ক্ষমতা আসবে না। জামাতের সমর্থন নিয়ে, মহোদয় এটা বলেননি, আমি বুঝিয়ে বলি।
আমাদের রাজনীতিতে মজাটা হচ্ছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তারা আতাত করে জামাতের সাথে, কারণ তাদের এক্সট্রা ভোট প্রয়োজন। তাদের আছে 50টা, দরকার 55টা, এই 5টা ভোট আসে জামাত থেকে। সেম থিং বিএনপি, তার দরকার 60টা ভোট, পায় তারা 55টা ভোট, আর 5টা ভোট আসে জামাতের কাছ থেকে। এই যে কোয়ালিশন ভিত্তিক, এখনো জামাতে কিন্তু আমাদের কিং মেকার হবে। জামাত কিন্তু এখনো, ফলে এই যে আমরা বললাম এনসিপি এবং জামাতের আতাত, এনসিপি ও জামাতের আতাতের ফলে এরা কিন্তু 5-7টা সিট দখল করতেও পারে। ফলে আমাদের রাজনীতিতে এদের আগমন ঘটবে। এবং আমার ধারণা যে যদি আমাদের তরুণরা যুক্ত হয় রাজনীতিতে, খুব জরুরি, কিন্তু আমাদের বুড়ো মানুষ, আমাদের রাজনীতি কারা করে? 70, 80, 85 বছরের বুড়োরা রাজনীতি করে। এই আমাদের ডেমোক্রেটিক পার্টির মতো আমেরিকার। উই নিড নিউ ব্লাড, উই নিড নিউ লিডারশিপ, উই নিড নিউ ভিশন। আমি আশা করবো যে এই তরুণরা, আমার দেশের মানুষ, আমি চাই বা না চাই, এই তরুণরা আমাদেরকে নতুন পথ দেখাবে। সৈয়দ মাহমুদুল্লাহ। হ্যাঁ, এটা তিনি যেটা বললেন, এটা একটা আশঙ্কার কথা দেশে, যে ধর্ম ভিত্তিক, ধর্মাশ্রয়ী রাজনীতির এরকম বিস্তার ঘটছে, জনসংখ্যার ভিতরে তাদের প্রসার ঘটেছে। কিন্তু তারপরও আমি আশাবাদী যে এই কালটা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের যে মুক্ত চিন্তা, অন্তরাত্মা, সেটা জাগ্রত হবে এবং এরা শেষ পর্যন্ত মানে এদেরকে ওভারকাম করতে পারবে। কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল, শাহবাগে একটা গণজাগরণ মঞ্চ হয়েছিল। কি জন্যে? একজন এক 71 এক যুদ্ধাপরাধীর মৃত্যুর দাবিতে, এবং জেনারেলি ডাইরেক্টলি একজনের মৃত্যুদণ্ডের দাবিতে, এবং ব্যাপকভাবে বলতে গেলে এই মুক্তিযুদ্ধের শত্রুদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটছিল, সেখানে গণ অভ্যুত্থান, বিস্ফোরণ। এবং এখানে যারা করেছিল, আশ্চর্যভাবে তাদের প্রায় সবাই তরুণ ছিল। আমি এখন যেমন বললাম, তরুণদের ভিতরে এইরকম একটা ধর্মাশ্রয়ী গ্রুপ জাগ্রত হয়েছে, কিন্তু তখন তরুণরা এইরকম একটা সেকুলার আন্দোলন করলো, এবং এই যে ধর্মাশ্রয়ী শক্তির বিরুদ্ধে, যারা ওই মুক্তিযুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রের বিরোধিতা করেছিল, মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছিল। এক, 2 নম্বর, আরো আশ্চর্য ব্যাপার, সেখানে দিনের পর দিন, রাতের পর রাত কয়েকজন যারা ছিলেন, তাদের মধ্যে হিজাব পরা এবং মানে নার্সিং মাদার্স, বাচ্চাকে মানে স্তন্য দিচ্ছেন সেখানে, সেরকম নারীও কিছু ছিলেন, ইউনিভার্সিটিতে পড়েন বা পড়ান এরকম। তো সেইটা আমরা ভুলে যাব না, এটার উত্থানে আমি একটু আতঙ্কিত, সেটা আছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ আপাতত একটা শঙ্কার ভিতরে যাবে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে। আর আমরা কেবল 15 বছরের কথা বলি, দুর্ভাগ্যবশত বাংলাদেশে আমরা প্রথম থেকে সব সময় এক মানে স্বৈর শাসনেই ভুগেছি ক্রমাগতভাবে। জেনারেল জিয়া যখন ক্ষমতা আসলেন, তিনি সো-কল্ড তথাকথিত খান না ভোটের প্রহসন করলেন। প্রায় 90, 98, 97 ভাগ লোক ভোট দিল, এবং প্রায় সবগুলো ভোট ওনার বাক্সে পড়লো। তারপরে উনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ইউজ করে দল গঠন করলেন। তারপর আপনার এবং তার দল আকস্মিকভাবে গঠন করা দল ওভারওয়েলমিং মেজরিটি পেলেন পার্লামেন্টারি ইলেকশনে। এগুলো সব প্রহসন ছিল। তারপর জেনারেল এরশাদ আসলেন, তিনিও এরকম রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একটা দল গঠন করলেন, তিনিও স্বৈরশাসন চালনা করেন। স্বৈরশাসন আমাদের এখানে সবসময় ছিল, কর্তৃত্ববাদী শাসন, স্বৈরশাসন, এটা একসাথে 15 বছর দীর্ঘমেয়াদী হওয়ায় এবং এদের আমলে কিছু কিছু বাড়াবাড়ি হয়, এটাকে আমরা কেবল ফেসিস্ট বারবার বলছি। কিন্তু মানে হয়তো তীব্রতার দিক থেকে কম। এই সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে একটা জেনুইন ভোটের মাধ্যমে। তাদের আমলে যে 3টা ভোট হয়েছে, শেষ ভোটটার কথা বাদই দেন, তাদের আমলে দ্বিতীয় ভোটটা টোটালি প্রহসন হয়েছে। প্রথম ভোটটা বিএনপিকে আসতে বলা হয়েছিল, বিএনপি যায়নি, ফলে তাদের লোকই সব জায়গায় উইন করেছে। ফলে সেটা ডেলিভারেটলি তারা বিএনপিকে বাদ দিয়েছে তা না, তারা তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে দেওয়া বিএনপি বয়কট করেছে সেটা। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আমরা মহৎ কথা সব বলি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে করেছিল এমন একটা পার্লামেন্টে, যে পার্লামেন্ট ইটসেলফ ওয়াজ ইলেজিটিমেট। কারণ প্রহসনের নির্বাচনের মাধ্যমে 5-7% লোক ভোট দিয়েছে, তারা দেখেছে 60-70, এবং সেই কারণে ওই সংশোধনীটা পাশ করে বেগম জিয়াকে 1-1.5 মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে হয়েছে নিজেই,
তিনি জানেন যে একটা ফার্স্ট করেছেন। একটা 2 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে প্রহসনে পরিণত করেছিলেন তারা। একটা তাদের পছন্দের একটা লোককে একবার রহমান বিশ্বাসকে দিয়ে জেনারেল নাসিম ইত্যাদি এক কাণ্ড ঘটালেন, আরেকবার যে মানে চিফ জাস্টিস হাসানকে তত্ত্বাবধায়ক সরকার চিফ করার জন্য বিচারকদের অবসরের মেয়াদ বাড়িয়ে দিলেন জাস্টিসদের, যাতে করে তিনি হি কুড বিকাম দি লেটেস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস। ফলে প্রহসন এইভাবে করে করে এবং তাদের আমাদের দুর্নীতি কমায়নি। দ্বিতীয় মানে খালেদা জিয়ার দ্বিতীয় আমলে তো প্রচন্ড ব্যাপক দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে। ফলে শেখ হাসিনার আমলে 15 বছর পেয়েছেন, লুটতরাজ সেই হিসাবে 3 গুণ হয়েছে বা 5 গুণ হয়েছে। এবং লুটতরাজের ব্যাপারটা, দুর্নীতির ব্যাপারটা আমাদের দেশে মজ্জাগত হয়ে গেছে। তারপরে অন্যান্য যে সরকার দুটোর আগের কথা বললাম, তাদের আমলে ওই ঘাট থেকে, ইজারা থেকে, চাঁদাবাজি থেকে, ছাত্র নেতৃত্ব থেকে সব যারা যে দল ক্ষমতায় তাদের কন্ট্রোলে চলে যায়। আওয়ামী লীগ আমলে এক্স্যাক্টলি তাই করেছে। দুঃখজনক, তারা নিজের ক্ষতি করেছে, দেশের সর্বনাশ করেছে, মুক্তিযুদ্ধের আদর্শকে পিছিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো তাদের মানে তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের সুযোগ নিয়ে মানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধীরা, 71-এর বিরোধীরা, তারা এই সব সর্বনাশ করে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা সবকিছু তারা যে ধ্বংস করেছে, এর বিরুদ্ধে ডক্টর ইউনূস ভাই সরকারের কোনো মন্ত্রী একটি শব্দ নিন্দা বাক্য উচ্চারণ করেননি। এবং তাদের যে সমস্ত বক্তব্য অনেকে দিয়েছেন, মনে হবে যেন তারা নিজেরাই মনে প্রাণে 71 মুক্তিযুদ্ধের বিরোধী। এই অবস্থা যাই হোক, তারপরও মানে প্রত্যেক জাতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রায় 250 বছর মানে গণতান্ত্রিক সিস্টেমের ভিতর দিয়ে চলার পরে এই দেশের পার্লামেন্ট ভবনে আক্রমণ হলো, এবং আপনি সাংবাদিক হিসাবে আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শী, আপনি রিপোর্ট করেছেন। পার্লামেন্ট ভবনে আক্রমণ করেছে, স্পিকারকে, ভাইস প্রেসিডেন্টকে খুন করার জন্য। গণতন্ত্র সুসংহত প্রতিষ্ঠিত করার জন্য সময় প্রয়োজন প্রতিটি দেশে। আমি বলবো যে এটা এই হ্যান্ডিক্যাপ হয়, মাঝে মাঝে এরকম উত্থান পতন হয়। তবে আমার ধারণা শেষ পর্যন্ত একটা জাতি শুভ অন্তরাত্মা জাগ্রত হবে। এই ফেজে একটা মানে মৌলবাদী শক্তি আধিপত্য সম্ভবত বিস্তৃত হবে। তারপরে আস্তে আস্তে হয়তো বাংলাদেশ একটা সেন্সিবল রুলের দিকে এগিয়ে যাবে। সেই প্রত্যাশাটাই করি। জি, আশাবাদী। এবং আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি কি 30 সেকেন্ড অ্যাড করি আমি? জি জি। এই যে মাহমুদুল্লাহ ভাই বললো যে আমাদের স্বৈরশাসন শুরু জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে। আপনার কি মনে আছে 73 সালের নির্বাচনের কথা মাহমুদুল্লাহ ভাই? 73-এর নির্বাচন কিভাবে হেলিকপ্টারে করে সিলমারা ব্যালট নিয়ে যাওয়া হলো, মনে আছে আপনার? আপনার কি মনে আছে কি করে বাকশাল হয়েছিল? আপনি তো বাকশালের একজন ভিকটিম। আমাদের স্বৈরশাসন আরো আগে শুরু, 75-এর পরবর্তীর পরে নয়, তার আগে থেকে। যদি সেটাও হয় তাহলে যে আমাদের দেশে আপনি যে স্বৈরশাসন কথা, কর্তৃত্ববাদী শাসন, হঠাৎ যে এই আমলটাই হলো, আগের আমলগুলো সব গণতান্ত্রিক ছিল। এটা এত লম্বা সময় ধরে, এত দীর্ঘ সময় ধরে, এবং এই পরিমাণ রিপ্রেশন, এই পরিমাণ গুম খুন কখনো হয়নি, এই পরিমাণ রাজনৈতিক নিষ্পেষণ কখনো হয়নি। সে কারণেই এই নিয়ে আমরা আরেকদিন আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আজকে বাংলাদেশের ছোট্ট করে ছিল, এবং আরেকদিন আমি আশা করছি আপনাদের দুজনকেই আমি রাখবো, এবং দুজনই বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র, এই যে গণতান্ত্রিক যাত্রাটি, সেটি নিয়ে আলোচনা করবো। আজকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দুজন মানুষকে একই ফ্রেমে পেয়েছি, আমার খুব পছন্দের, ভালো লাগার মানুষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। এবং একই সাথে দর্শক, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ থাকে রাজনৈতিক বিশ্লেষণ। আজকে আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি, যেহেতু নিউ ইয়র্কে মেয়র নির্বাচন এবং 24 জুন, এবং আমি আশা করব সবাই সে প্রাইমারি ভোটে অংশ নেবে, কারণ ভোট হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভোটটি কাউন্ট হয়, যে আমরা বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি আমেরিকানের সংখ্যা কত, সেই অনুযায়ী বরাদ্দ হয়, বাজেট বরাদ্দ হয়, বাজেট লিপিবদ্ধ হয়। সে কারণে ভোট খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে ইরান ইসরায়েলের প্রসঙ্গ এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। সে পর্যন্ত